অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে আমাদের সাথীভাইদেরকে আহত করা হয়েছে। আমাদের সাথীরা ঘুমিয়েছিল, জিকির আজকারে ছিল, তাদের উপর অতর্কিত হামলা করছে, আমাদের সাথীদেরকে শহীদ করে দিছে। আমরা বিচার চাই। সন্ত্রাস বাহিনী নিয়ে তারা মাঠে জোরপূর্বকভাবে ঢুকছে। রুইকা মনে করেন, দেখেন কিভাবে আপনারা তদন্ত করেন। সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার আলাদা বৈঠক, সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ, উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান। সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের নির্বাচনের রোড ম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ভাবনা থাকলে মেনে না নেয়ার হুঁশিয়ারি নেতাদের। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামায়াতের দু গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মুসল্লি। ঢাকা মেডিকেলেও দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি এবং ঢাকা মেডিকেলের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা অতর্কিতভাবে মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে 600-র অধিক ছাত্র আমাদের সাথীভাইদেরকে আহত করা হয়েছে। ওদের ছুরি ছিল ওনাদের কাছে, চাপাট ছিল, হাতুড় ছিল, রড, যত অবৈধ অস্ত্র ছিল ওনাদের কাছে ছিল। তবে এটি পরিকল্পিত ঘটনা বলে দাবি জুবায়েরপন্থীদের। খুনি ওয়াসিফ এই হামলা চালাইছে অতর্কিতভাবে। আমাদের সাথীরা ঘুমিয়েছিল, জিকির আজকারে ছিল, তাদের উপর অতর্কিত হামলা করছে, আমাদের সাথীদেরকে শহীদ করে দিছে। আমরা বিচার চাই। সন্ত্রাস বাহিনী নিয়ে তারা মাঠে জোরপূর্বকভাবে ঢুকছে। রুইকা মনে করেন, দেখেন কিভাবে আপনারা তদন্ত করেন। টঙ্গী তাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে ব্যাপক সাথীদেরকে নিয়ে 4টা-3টা বাজে এই হামলাটা চালাইছে। ইজতেমার ময়দানে রাতে সংঘর্ষের পর সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে সচিবালয়ে আলাদা বৈঠক করেছেন উপদেষ্টারা। উভয় পক্ষকে ইজতেমার ময়দান ছাড়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দেশনা মেনে সবাইকে মাঠ ছাড়ার আহ্বান জানিয়েছেন সাদপন্থী শীর্ষ আলেমরা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তরা, আবদুল্লাপুর ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। বিপক্ষের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক করেন সরকারের কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে সাদপন্থী আলেমরা জানান, সরকারের পক্ষ থেকে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুসারীদের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দেন সাদপন্থী আলেমরা। সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পক্ষে সবাইকে বলছি, কেউ যেন কোনো রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোনো রকম ভয়েস দেয়া, কোনো রকম লাইভে যাওয়া, ভুলও আপনারা এটা করবেন না। দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে, ইসলামের সুনাম নষ্ট হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করা থেকে উভয় পক্ষ বিরত থাকবেন। কোন রকম উস্কানি ছাড়াই জুবায়েরপন্থীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ হেফাজত নেতা মামুনুল হকের। যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম। যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্নভাবে ঘটে গিয়েছে, সেই একই জিনিসের জন্য বড়ভাবে আর পুনরাবৃত্তি না হয়। কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলীগ দ্বীনের প্রচার, ইসলামকে ধারণ করেন, এবং এটার জন্য আমাদের এই রক্তারক্তিটি এড়াতে হবে। তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানভি রূপল। আমরা সরাসরি যাব তার কাছে। রূপল,
দেড় ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে জুবায়েরপন্থী যে মাওলানারা এসেছেন তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতিত্বে বৈঠকটি, এবং 12:30 নাগাদ এই বৈঠকটি শুরু হয় এবং 12:30টার পর থেকে এখনও পর্যন্ত সেই বৈঠকটি শেষ হয়নি, অর্থাৎ দেড় ঘন্টার বেশি সময় ধরে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। তার আগে সাতপন্থী যে প্রতিনিধিরা এসেছেন তাদের সঙ্গেও প্রায় ঘন্টা দেড়েকের বৈঠকের শেষে সাতপন্থী অনুসারীদের প্রতিনিধি তিনি জানিয়েছেন যে এখন ইজতেমা মাঠ সেটি থাকবে সরকারের নিয়ন্ত্রণে এবং তাদের যে সাথী ভাইরা আছে তাদেরকে মাঠ থেকে সরে যেতে তিনি নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি কোনো রকমের উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেন কোনো রকমের কটূক্তি বা উস্কানিমূলক বক্তব্য না দেওয়া হয় সে বিষয়টি তিনি সতর্ক করেছেন। একই সাথে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি গতকাল ভোর রাতে ঘটেছে এবং এখনো পর্যন্ত যদিও কয়জন মারা গেছেন সে বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তো আলোচনা শুরু হয়েছে যে এর পরের কিভাবে করে সরকার ইজতেমা আয়োজন করবে সেই বিষয়টি নিয়ে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দুইটি বৈঠকের পরে দুইটি বৈঠকের বিস্তারিত জানাবেন। তো এখনো পর্যন্ত যে বৈঠকটি চলছে সেই বৈঠকটি জুবায়েরপন্থীদের বৈঠক, তারাও তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এর আগেও কিন্তু এই দুই পক্ষের বৈঠক হয়েছে এবং দুই পক্ষের বৈঠকেও কিন্তু কোনো রকমের একই টেবিলে বসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার ফলে বেশ কয়েক বছর আগে থেকেই আলাদা আলাদাভাবেই ইজতেমাকে আলাদা আলাদা দুই ভাগে ভাগ করে আয়োজন করা হয় এবং এবার কোন প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়াটি হয়তো কিছুক্ষণ পরে জানতে পারা যাবে। তো এবং এই ইজতেমা কেন্দ্র করে যাতে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়টিও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যখন সাতপন্থীদের বৈঠক শেষে বাইরে এসেছেন তিনি সেই বিষয়টিকে নোটিস করেছেন, সেরকম বিষয়গুলো কিন্তু তিনি বলেছেন। তো এখন পর্যন্ত এই ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সচিবালয় থেকে সহকর্মী সাবির রূপল। এবার অন্যান্য প্রসঙ্গ। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সহ 7 জন। 6 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড, আর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়াকে। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে 7 জনকেই খালাস দিলেন উচ্চ আদালত। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর করা হয় 6 জনের। উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। খালাস হয়েছেন লুৎফুজ্জামান বাবর, রাজ্জাকুল হায়দার, মহসিন তালুকদার, AKM এনামুল হক। এই খালাসের মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামী এবং নুরুল আমিন। আর যাদেরকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন আকবর, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন, হাজি আব্দুস সোবান এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে। এ মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। শুধুমাত্র রাজনৈতিক রং দিতেই বাবর, নিজামী সহ অন্তর্ভুক্ত করা হয় অনেককে। দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে, প্রথম তদন্তে তিনি আসামিই ছিলেন না। 28 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল। সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনের যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি, ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গত্যন্তর থাকে না। এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে? ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি। উচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, গুম ও হত্যায় ছিল ভারতের সংশ্লিষ্টতাও। এমন তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক বলছে, কমিশনের হিসেবের বাইরে গুম হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। গুমের শিকার ব্যক্তি কিংবা স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে
উল্লেখ করে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। গুমের শিকার অনেককেই হত্যার প্রমাণ পেয়েছে কমিশন। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীর মাথায় গুলি করে মেরে ফেলা হতো, এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন মরদেহ ডুবে যায়। এই যে হাজার হাজার লোককে যে তারা নিয়ে গুম করে মেরে, কি একটা ভয়াবহ একটা, মানে এইরকম ক্রাইম বাংলাদেশে হয়েছে, এটা তো পড়তেই গা শিরে উঠে। যারা জড়িত তাদের কারো ক্ষমা নাই, তাদেরকে বিচারের আওতায় আমরা আনবো। গুমের নির্দেশ আসতো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। এসব গুমের জন্য ভারতের সহায়তা নিয়েছে শেখ হাসিনার প্রশাসন। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, একজন সৈনিক তদন্ত কমিশনকে জানিয়েছেন 2011 সালে 2 দফা তামাবিল সীমান্ত দিয়ে 3 জন বন্দীকে আনা হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ছিলেন। 2 জন বন্দীকে রাস্তার পাশে হত্যা করা হয়। জীবিত আরেক বন্দীকে র্যাবের আরেকটি দলের কাছে তুলে দেওয়া হয়। র্যাবও 2 জন বন্দীকে একই প্রক্রিয়ায় ভারতীয়দের কাছে তুলে দিয়েছিল। গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে তুলে ধরে কমিশন। র্যাব এবং ডিজিএফআই এ কর্মরত সামরিক কর্মকর্তারা বিশেষভাবে নির্যাতন চালাতো গুম করা ব্যক্তিদের ওপর। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1676টি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে কমিশনে, যার মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনা করে প্রাথমিক এই প্রতিবেদন দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। তবে গুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি সংস্থা মায়ের ডাক বলছে, গুম হওয়া ব্যক্তির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যে সংখ্যাটা আপনার বললাম যে 1600 না, আসলে এটা আমরা যদি দেখি আরও কয়েক মাসে যদি এটা হয়তো 3 গুণ হয়ে যেতে পারে। প্রতিটা ফ্যামিলিকে ইনফর্ম করা, তাদের সাথে কি করা হয়েছিল, যদি তথ্য তাদের কাছে সত্যি থেকে থাকে, যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কমিশনের যে পুরোপুরি প্রক্রিয়াটা, ওটাও আমাদের কাছে স্বচ্ছ হচ্ছে না। আর্মি বলেন বা ডিজিএফআই বলেন, তাদের প্রসঙ্গে আমরা কেন কথা বলছি না? ক্যান্টনমেন্টের যে সেলগুলা, ক্যান্টনমেন্টের সেই সেলগুলার মধ্যে যারা ছিল, আমরা জানি এখনও অনেক সিক্রেট ডিটেনশন সেল ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, আয়নাঘর। তো সেই সেলগুলোতে কারা ছিল, তাদের কি করা হয়েছে, মানুষগুলা কোথায়, গুমের শিকার ব্যক্তি কিংবা স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সিকিউরিটি দেওয়া হবে, আপনার প্রোটেকশন দেওয়া হবে, আপনি আস্থায় রাখুন আমাদেরকে। আমরা চাই আপনি আসুন, আপনার কথাগুলো বলুন। পূর্ণাঙ্গ প্রতিবেদনে আরও ভয়াবহ চিত্র উঠে আসবে ধারণা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, র্যাবকে বিলুপ্ত করা হবে কিনা তা উপদেষ্টা পরিষদে আলোচনা হবে, ক্যাবিনেটে ডিসকাশন হবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা। আসামি করা হয়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে। ইউপিডিএফ নেতার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশে গোপন বন্দিশালায় ঠিকানা হয়েছিল তার। চিফ প্রসিকিউটর জানান, মাইকেল চাকমা সহ আওয়ামী লীগের শাসনামলে সব গুমের ঘটনার তদন্ত হবে। জীবনের 5 বছর 4 মাস গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেনি উচ্চ আদালত। শেখ হাসিনার পতনের একদিন পর মুক্ত বাতাসে ফেরেন এই ইউপিডিএফ নেতা। জীবনের এতগুলো বছর যারা তাকে অন্ধকার কুটিরে রাখার সঙ্গে জড়িত, তাদের বিচার চেয়ে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকটি গোয়েন্দা সংস্থার বিচার চান তিনি। মাইকেলের অভিযোগ, খাগড়াছড়ির এক সমাবেশকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি। 4-5 জন লোক আমাকে একটু আড়াল ধারাল করে, যেন লোকজন কম দেখে ঠিক মতো দেখতে না পায়, এভাবে খুব তাড়াতাড়ি গাড়ি তুলে আমাকে নিয়ে যায়। আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, মানে আমার গুমের জন্য। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, গুমের প্রত্যেকটি ঘটনার তদন্ত হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণের কথাও জানান তিনি। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে, সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। এইখানে নির্ভর করবে যে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন
তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডিতে সেফ হোমে নেওয়া হয়েছে। সূত্র নিশ্চিত করেছে, সকালে শুরু হয়ে এখনও তার জিজ্ঞাসাবাদ চলছে। বেলা 9টার পরে প্রিজন ভ্যানে পলককে কাশিমপুর কারাগার থেকে ধানমন্ডিতে আনা হয়। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ সহ গণহত্যার পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে গত 12 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রীকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের রাষ্ট্রীয় সফরে মিশরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে কায়রোর উদ্দেশ্যে যাত্রা করেন। বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের সরকার প্রধান সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন D8 সম্মেলনে। এবারে D8 শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমরোস ইকোনমি। অন্তর্বর্তী সরকারের দেয়া রোড ম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা AZM জাহিদ। বনানীতে এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বনানীতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের দেয়া নির্বাচনের রোডম্যাপ যৌক্তিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির। নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র নেতা ডাক্তার AZM জাহিদ বলেন, ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কয়েকজন এমন কথা বলেন 53 বছরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই। জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, এটা সংস্কার না। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করলে রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কত শান্তির দেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে ভোট বা জনগণ নয়, আমলাদের ব্যবহার করেছিলেন শেখ হাসিনা। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সবাই সজাগ থাকলে ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। বিগত 16 বছর আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি, জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি, জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি। খুনি হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময়টিতে টিকে ছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব, তখন এই ভারতে বসে যেই দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন কখনোই কিছু করতে পারবে না। কারণ হাসিনার পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে।
আমরা আবার একটু সচিবালয়ে যেতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থীরা। কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদারভাবে দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে, যে কারা সেখানে ওখানে গেট ভেঙ্গে, বাউন্ডারি ভেঙ্গে, সীমানা প্রাচীর ভেঙ্গে কারা ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে। কাজেই সেক্ষেত্রে আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতিবিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই, সেটার জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ওনারা কোনোভাবেই কাল বিলম্ব করবেন না এবং কোনো অপরাধী ছাড় পাবে না। আমরা তাদের এই আশ্বাসের উপর আমরা আস্থা রাখতে চাই। সেই সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে যে এখন মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে। সেই মাঠ তারা ছেড়ে। আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে। হুমকি উপেক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে পাশে থাকায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকে। আর প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার লুটপাটকারীরা। আগের তুলনায় 26% রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলেও জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় একথা বলেন দুই উপদেষ্টা। দেশের অর্থনীতিতে কতটা শক্তিশালী ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তা কারো অজানা নয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদের সমস্যা সমাধানে নানা উদ্যোগ নেওয়া হলেও যথাযথভাবে তা প্রতিফলিত হয়নি কোনো সরকারের আমলেই। এমন বাস্তবতায় প্রতিবছরই দেশে পালন করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অভিবাসন প্রক্রিয়ায় কতটা সংস্কার হলো উঠে আসে আলোচনায়। বিশেষ অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন প্রবাসীরা। তাদের ভোটাধিকার নিশ্চিত সহ সব অসুবিধা দূর করতে সরকার কাজ করছে। যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, আর সেটা পান। বিগত সরকারের আমলে প্রবাসীদের কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, আর বর্তমান সরকারের সময় প্রবাসী আয় বেড়েছে 26%। এমন তথ্য জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের পছন্দ ইসলামী ব্যাংকগুলো। সেই ইসলামী ব্যাংকেও লুট করেছে ফ্যাসিস্টরা। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। ভোটাধিকার নিশ্চিত করা ও পাসপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের নানা হয়রানি বন্ধে সরকার কাজ করছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, এক নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের প্রতিবেদনের সূত্র ধরে বরিশালে পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। অপু, বরিশালের পাসপোর্ট অফিসে এই মুহূর্তে দুর্নীতি দমন দুদকের অভিযান পরিচালনা করা হচ্ছে। দুদকের উপপরিচালক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান তিনি জানিয়েছেন, সময় সংবাদের প্রচারিত একটি সংবাদের সূত্র ধরে আজকে এই অভিযান পরিচালনা হচ্ছে। গত 6
ফেব্রুয়ারি একটি সময় টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় এবং সেই প্রতিবেদন হেড অফিস থেকে তাদেরকে স্থানীয়ভাবে নির্দেশনা দেওয়া হয় এবং সেই নির্দেশনার ভিত্তিতে এই মুহূর্তে অভিযান পরিচালনা হচ্ছে। আমরা সরাসরি ভিতরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে অভিযানটি হচ্ছে, দুদকের কর্মকর্তারা ঠিক তার রুমে দুই দালালকে কিন্তু এর মধ্যে আটক করা হয়েছে। এখানে শাহিদা নামে একজন রয়েছে এবং জাকির নামে আরেকজন দালাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এর মধ্যে আটক করা আছে। দুইজন নয়, আরো বেশ কয়েকজন হয়তো দালাল এখানে নেওয়া হয়েছে এবং জানানো হয়েছে আমাদের যেহেতু অভিযানটি এই মুহূর্তে পরিচালনা চলছে এবং সেখানে দুই দালালকে রয়েছে এবং এর বাইরেও অফিসের একজন MLSS রয়েছে, তাকেও আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে জরিমানা করা হবে। এখন পর্যন্ত আসলে অভিযানটি পরিচালনা হচ্ছে। দুদকের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছে, পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক কর্মকর্তা তিনি রয়েছেন এবং নিচে এখানে পাসপোর্টের প্রত্যাশী তারাও এখানে রয়েছে। দীর্ঘদিন পর্যন্তই নানান ধরনের অভিযোগ থাকলেও এখানকার পাসপোর্ট কর্মকর্তা জানিয়েছিলেন যে তারা আসলে এই অভিযোগের ভিত্তিতে সবসময় চেষ্টা করে থাকেন যারা এই দালাল চক্রের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার। সেই ক্ষেত্রে দুদক আজকে বড় ধরনের একটি কার্যক্রম পরিচালনা করলো, বরিশালের দুদক, এবং তারা জানিয়েছে যে গণমাধ্যমের সংবাদ সূত্র ধরে যে অভিযান পরিচালনা হচ্ছে এটি শুধুমাত্র পাসপোর্ট অফিসেই নয়, এর বাইরেও বিভিন্ন যে সেবা প্রতিষ্ঠানকারী বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হবে। সেই ক্ষেত্রে BRTA কিংবা হাসপাতাল, অর্থাৎ যে সমস্ত জায়গায় অভিযোগ পাওয়া যাবে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু দুদক তার শক্তিশালী ভূমিকা দেখাবে। তবে এখানকার পাসপোর্টের আঞ্চলিক কর্মকর্তা তিনিও জানিয়েছেন যে যদি কোনো কেউ লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দেয় সেক্ষেত্রে তিনি তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো বরিশাল থেকে আমার কাছে আপাতত সবশেষ এতটুকু খবর ছিল। বরিশাল থেকে অপূর্ব অপু। কোটিপতি ব্যাংক হিসেব যখন কমছে তখন গৃহিণীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পরও অব্যাহত আছে এই ধারা। গত এক বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে ২,০০০ কোটি টাকার বেশি, যা বিগত ৪ বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। মহির মারুফের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ দুই কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। শ্রমশক্তি জরিপ বলছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে ৩.৫ লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের ৪০% গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে, তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে। এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় ৫% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। বাইরের খবর, চীনের পর এবার ভারতের সঙ্গে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন উচ্চ শুল্কের মাধ্যমেই ভারতকে জবাব দেয়া হবে। বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে চড়া শুল্ক আরোপ করে রেখেছে ভারত। তারই প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সম্প্রতি চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন ভারত ও ব্রাজিলের মতো কিছু দেশ রয়েছে যারা বেশ কিছু মার্কিন পণ্যের ওপর অতিমাত্রায় আমদানি শুল্ক আরোপ করে রেখেছে। এসব দেশ চড়া শুল্ক আরোপ করলে তাদের উপর একই পরিমাণ শুল্ক আরোপ করা হবে বলে জানান ট্রাম্প।
এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডার রাজনীতি। অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবিও আরও জোরালো হচ্ছে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যর্থ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালান বন্ধে সীমান্তে নতুন নীতি ঘোষণা করেছে কানাডা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধ মোকাবিলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।